পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থাৎ পিকেএসএফ তার সহযোগী সংস্থার মাধ্যমে ১৮টি জেলার ৭৮টি উপজেলায় পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়নে অন্যতম অংশীদার হচ্ছে স্থানীয় উদ্যোক্তা। তারা যেন প্রকল্পের পানি সরবরাহ ও স্যানিটেশনের অবকাঠামো প্রকল্পের নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে নির্মাণ করতে পারে, সেজন্য তাদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সহায়ক হিসাবে এই ভিডিওটি প্রণয়নে উদ্যোগ নেওয়া হয়। আমি জাহিদ হোসেন, টেকনিক্যাল কনসালটেন্ট, প্রকল্পের পক্ষ থেকে প্রশিক্ষণ ভিডিওটি ফ্যাসিলিটেট করছি। প্রথমে আমরা জানতে চাই অথবা বুঝতে চাই স্বাস্থ্যসম্মত টয়লেট কেন প্রয়োজন। আমরা প্রতিদিন নিজেদের শক্তির জন্য অর্থাৎ পুষ্টির জন্য যে খাবারগুলো খাই তার একটা বিরাট অংশ মল অর্থাৎ গু হয়ে শরীর থেকে বের হয়ে যায়। এই গুয়ের সাথে থাকে অসংখ্য জীবাণু। মানুষের গুয়ে কে তাই বলা হয় জীবাণুর আড্ডাখানা। মানুষের গুয়ে সাধারণত যে রোগে জীবাণুগুলো থাকে তা হচ্ছে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা, টাইফয়েড, কৃমি। এর ফলে গ্রামে যে চিত্রগুলো হয়, গ্রামের সাধারণ মানুষ এই রোগগুলোতেই বেশিরভাগ আক্রান্ত হয়। এই চিত্রটি একটি ঢাকার মহাখালীর ডায়রিয়া হাসপাতালের চিত্র। এখানে এই মহিলাটিকে কেন উদ্বিগ্ন, হতাশ এবং বিষণ্ণ লাগছে। আপনারা সবাই এক বাক্যে বলবেন শিশুটি অসুস্থ, তাই তার মাকে বিষণ্ণ, হতাশ ও উদ্বিগ্ন লাগছে। শিশুটি ডায়রিয়া রোগে আক্রান্ত। ডায়রিয়ার কারণ গুয়ের জীবাণু অর্থাৎ গুয়ের ডায়রিয়ার জীবাণু শিশুটির মুখে কোনো না কোনোভাবে গিয়েছিল, তাই শিশুটি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। এর ফলে মহিলাটি কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিশুটির স্বাস্থ্যের ক্ষতি, মৃত্যুর ঝুঁকি আছে, যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলছে। পাশাপাশি তার নিজেরও অর্থাৎ মায়ের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, চিকিৎসা খরচ এবং তা ক্রমাগত বেড়ে চলছে। মহিলা ও তার স্বামী দুইজনের দিন হাজিরা নষ্ট হচ্ছে, অর্থাৎ তাদের প্রতিদিনের রোজগার কমে যাচ্ছে। এই অবস্থায় আমরা দেখতেছি অর্থাৎ তার স্বাস্থ্যের এবং অর্থনৈতিক দুই ক্ষতি হচ্ছে। এরকম চিত্র কি আমরা চাই? এরকম চিত্র কি আমাদের সমাজে থাকুক? নিশ্চয়ই আপনারা সবাই বলবেন না। তাহলে এই চিত্র থেকে আমরা দূরে যদি থাকতে চাই, তাহলে আমাদের কি নিয়ে কাজ করতে হবে? অবশ্যই আমাদের গু অর্থাৎ মল ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। গু অর্থাৎ মল ব্যবস্থাপনা মানেই গ্রামের প্রতিটি বাড়িতেই স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা। আমরা গ্রামের প্রতিটি বাড়িতেই যদি স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে পারি, তাহলে আমরা যে চিত্রটি তৈরি করতে পারবো সেটি অনেকটা এরকম। এখানে মা কেন হাসতেছে? শিশুটি হাসতেছে, তাই তার মা হাসতেছে। শিশুটি কেন হাসতেছে? তাকে কি নতুন জামা কাপড় কিনে দিয়েছে? ছবি থেকে তা বোঝা যায় না। তাকে কি খেলনা কিনে দিয়েছে? ছবি থেকেও তা বোঝা যায় না। কিন্তু ছেলেটি যে সুস্থ হাসে তা বোঝা যায়, কারণ সুস্থ না থাকলে ছেলেটি কখনোই হাসতে পারত না। তাই সুস্থ নিশ্চিত করতে হলে আমাদের ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, কলেরা, টাইফয়েড, কৃমি যা বেশিরভাগ
গ্রামে ঘটে থাকে সেগুলো থেকে মুক্তি থাকতে হবে। এই রোগগুলো থেকে মুক্তি থাকতে গেলেই আমাদের স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করতে হবে। শুধু নিজ পরিবারের জন্য নয়, গ্রামের প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে। এখন স্বাস্থ্যসম্মত টয়লেট কাকে বলে? যে টয়লেটের গু দেখা যাবে না, মলগুলো আবদ্ধ অবস্থায় থাকবে এবং টয়লেটের গু থেকে দুর্গন্ধ ছড়াবে না, এবং টয়লেটে মশামাছি যাতায়াত করতে পারবে না, অর্থাৎ গুয়ের সাথে মশামাছির কোনো সংযোগ ঘটবে না, এবং ল্যাট্রিনের অর্থাৎ টয়লেটের গু পরিবেশের পানি, বায়ু ও মাটিকে দূষণ করবে না। অর্থাৎ যে টয়লেটের এই 4টি বৈশিষ্ট্য থাকবে তাকেই আমরা স্বাস্থ্যসম্মত টয়লেট বলবো। একটি গরিব লোক অল্প টাকা দিয়ে টয়লেট বানালো, কিন্তু তার এই 4টি গুণেই বৈশিষ্ট্যই আছে টয়লেটে, তাকে আমরা কি টয়লেট বলবো? তাকে স্বাস্থ্যসম্মত টয়লেট বলবো। আবার কেউ সেপটিক ট্যাঙ্ক এবং হাই কমোড, পাকা ল্যাট্রিন, টাইলস ফিটিং করে টয়লেট বানালো, কিন্তু ল্যাট্রিনের সেপটিক ট্যাঙ্কের সাথে একটা পাইপ কানেক্টেড করে দেওয়া আছে পুকুরে বা খালের সাথে। এই যে পুকুর বা খালের সাথে সংযোগ করে দেওয়ার কারণে এত টাকা দিয়ে ল্যাট্রিন বানানোর পরও আমরা ওই টয়লেটকে বলবো অস্বাস্থ্যকর টয়লেট। স্বাস্থ্যসম্মত টয়লেটের এই 4টি বৈশিষ্ট্য তা জাতীয় পানি সরবরাহ স্যানিটেশন কৌশলপত্রে লিপিবদ্ধ আছে, যেটি বাংলাদেশ সরকার প্রণয়ন করেছে। অর্থাৎ স্বাস্থ্যসম্মত টয়লেটের যে 4টি বৈশিষ্ট্য, এগুলো বাংলাদেশ সরকারের কথা, অর্থাৎ আপনার ও আমার কথা। তাই আমাদের এই প্রতিটি গ্রামে স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে। এখন আমরা স্যানিটেশন যাত্রাটা দেখি, আমাদের পায়খানা যাত্রাটা দেখি। আমরা এক সময় খোলা জায়গায়, অর্থাৎ নদী, পুকুর, খাল, বিলের ধারে, অথবা বাঁশবাগানে, অথবা জমির আলে, অর্থাৎ খোলা জায়গায় আমরা মলত্যাগ করতাম। এর ফলে আমরা নিচের অথবা ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ দুই পানিকেই আমরা দূষণ করতাম। ফলে আমরা খুবই বেশি আকারে ডায়রিয়া, কলেরা, আমাশা, জন্ডিস এগুলো রোগে আক্রান্ত হতাম। একসময় আমাদের দাদা অথবা চাচার আমলে কলেরা রোগের খুব প্রকোপ ছিল। সেই সময় অনেক লোক এই কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যেত। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। তখন তারা খুঁজে বের করেছে কলেরার জীবাণু মানুষের গুয়েই থাকে। সেই সময়ে সরকার এবং এনজিও ও স্থানীয় সরকার সবাই মিলে গ্রামে আমরা এক গর্ত বিশিষ্ট সরাসরি ল্যাট্রিন তৈরির উদ্যোগ নিই, যেটি আপনাদের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়েছিল। এখানে 3 থেকে 5টি রিং থাকে, একটি আরসিসি স্ল্যাব থাকে, আরসিসি স্ল্যাবের সাথে একটি প্লাস্টিক প্যান থাকে, প্যানের সাথে ওয়াটার সিল থাকে। এই ওয়াটার সিলটাতে পানি ধরে রাখে, পানি ধরে রাখার কারণে মাছি যেতে পারে না, দুর্গন্ধ আসে না এবং মলটা আবদ্ধ থাকে। তাই এটা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। কিন্তু তৈরির কয়েকদিন পরে দেখা যায় এই ওয়াটার সিলটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এই প্লাস্টিক প্যানটা খুবই পাতলা, তার সাথে আর একটা পাতলা ওয়াটার সিল, দুটি ছোট নাট বল্টু দিয়ে লাগানো হয়, যা টেকসই নয়। যখন এই প্রতিনিয়ত পানি এবং পায়খানা করা হয়, তার ঢিলা হয়ে যায় এবং এটা ভেঙে যায়। আবার অনেকে এই গুগুলো এখানে আটকে থাকার কারণে যখন পরিষ্কার করে, পরিষ্কারের সময় যখন ব্রাশ অথবা ঝাড়ু দিয়ে যখন এটা ঘষা দেয়, তখন এটা ভেঙে যায়। অর্থাৎ যে প্রযুক্তি দিয়ে এটাকে স্বাস্থ্যসম্মত করা হয়েছিল, সেই প্রযুক্তিটা টেকসই নয়, তা নির্মাণের কিছুদিনের মধ্যেই ভেঙে যায়। ফলে এই ল্যাট্রিনটি অস্বাস্থ্যকর হয়ে যায়। তখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অফসেট পিট ল্যাট্রিন তৈরি করি। অফসেট পিট ল্যাট্রিন হলো পায়খানা করব এখানে, মল যাবে এখানে। অর্থাৎ এখানে একটা সাইফুন থাকে, এই সাইফুনে পানি ধরে রাখে,
পানি ধরে রাখার কারণে মলটা উম, আহ, মশামাছি যেতে পারে না এবং দুর্গন্ধ ছড়ায় না এবং মলটা এখানে আবদ্ধ থাকে। অর্থাৎ এটা একটা টেকসই স্বাস্থ্যসম্মত টয়লেট। কিন্তু নির্মাণের পরে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় যখন এটা মল দ্বারা ভরে যায়, তখন এটাকে যখন খালি করা হয় তখন এই মলগুলো তখন পরিবেশে উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ খাল বিলে ফেলে দেওয়া হয় অথবা পরিত্যক্ত জায়গায় ফেলে দেওয়া হয়। আবার কেউ একটু অল্প স্বল্প মাটি করে এটাকে পুঁতে রাখে, যা সঠিকভাবে করে না, অর্থাৎ পরিবেশ দূষণটা পরিষ্কারের সময় ঘটে যায়। অর্থাৎ চিত্রটা অনেকটা এরকম। এটা একটা এক গর্ত বিশিষ্ট অফসেট পিট ল্যাট্রিন। এটা যখন ভরে যায় তখনই অনেকে এইভাবে সংযোগ করে দেয়, তখন এটা পুরোপুরি অস্বাস্থ্যকর হয়ে যায়। আবার অনেকে এটা ডিরেক্ট পানির সাথে সংযোগ করে দেয়, যা আরো মারাত্মক পরিবেশের ক্ষতি করে। আরেকটি হলো কেউ কেউ একটু ভালো প্র্যাকটিস বা অভ্যাস আছে, যারা এটাকে একটা গর্ত করে বা আরেকটা পিটের মধ্যে এইভাবে ফেলে দিয়ে মাটি দিয়ে ঢাকা দেয়, কিন্তু এটার সংখ্যা খুবই নগণ্য। অর্থাৎ এক গর্ত বিশিষ্ট অফসেট পিট ল্যাট্রিন স্বাস্থ্যসম্মত টয়লেট, টেকসই টয়লেট হওয়া সত্ত্বেও এটা খালি করার সময় পরিবেশকে দূষণ করে, অর্থাৎ এটাও এক ধরনের অস্বাস্থ্যকর টয়লেট। আমরা জানি অফসেট পিট ল্যাট্রিনের ধরনের ল্যাট্রিনের তিনটা অংশ: ঘর, বেড়া ও চালা, ভিটি ও প্ল্যাটফর্ম, গর্ত। এই গর্তটা, এখন প্রশ্ন হলো এই তিনটা অংশের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অবশ্যই গর্তটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোটি কোটি জীবাণুর আবাসস্থল। তা যদি সুরক্ষিত না হয় তাহলে আমরাও সুরক্ষিত নয়। এখন এই গর্তটা কিভাবে তৈরি করলে বা কয় ধরনের গর্ত তৈরি করলে আমরা এই মল ব্যবস্থাপনা করতে পারবো, তা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি। চলুন ভিডিওটি দেখি। কই যাব? বাগানে বাগানে যাব, মাঠে মাঠে আরে আরে, করো কি বাসা? আমি কলিম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু যা করতাছো এটা কি ভালো কাম? ইয়ে ইয়ে মানে লেট্রিন
টিফিনটা ভইরা গেছে, উপায় না দেখা একটুখানি রসো আমার সাথে আসো। খোলা যাইব, আবার বন্ধও রাখা যাইব, আবার সংযোজন বাক্সে কাঠের টুকরা বসাইয়াও এই ব্যবস্থা করবার পারো। এইটা হলো তোমার 2 গর্তের ল্যাট্রিন, এই দুইটা হলো গর্ত, আর এইটা হলো তার সংযোজন বাক্স। মল প্যান থেকে প্রথমে আইসা পড়বো এই সংযোজন বাক্সে। এইখান থেকে যেই পাইপের মুখ খোলা পাইপো তার মধ্য দিয়ে আইসা পড়বো এই গর্তের মধ্যে। এইভাবে প্রথম গর্তটা ভইরা গেলে এই ঢাকনাটা খুইলা প্রথম গর্তের মুখটা এমন কইরা বন্ধ কইরা দিতে হইব। এইটা হলো তোমার 2 গর্তের ল্যাট্রিন, এই দুইটা হলো গর্ত, আর এইটা হলো তার সংযোজন বাক্স। মল প্যান থেকে প্রথমে আইসা পড়বো এই সংযোজন বাক্সে। এইখান থেকে যেই পাইপের মুখ খোলা পাইপো তার মধ্য দিয়ে আইসা পড়বো এই গর্তের মধ্যে। এইভাবে প্রথম গর্তটা ভইরা গেলে সংযোজন বাক্সের কাঠের টুকরাটা তুইলা প্রথম গর্তের মুখটা এমন করে বন্ধ করে দিতে হইব। পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের অধীন একটি স্যানিটেশন ক্যাটালগ তৈরি করা হয়েছে। ক্যাটালগ অনুযায়ী এই প্রকল্পে 4 ধরনের টয়লেট নির্মাণ করা যাবে। সেগুলো হচ্ছে সুলভ ল্যাট্রিন, বিলাস ল্যাট্রিন, শোভন ল্যাট্রিন, শৌখিন ল্যাট্রিন। তাদের মধ্যে পার্থক্য, সুলভ ল্যাট্রিন এবং বিলাস ল্যাট্রিন একই ধরনের, শুধু তাদের প্ল্যাটফর্ম নির্মাণ কৌশল আলাদা। তাদের ঘরগুলো, প্ল্যাটফর্মটি পাকা, ঘরগুলো টিনের এবং চালাটাও টিনের। আর শোভন ল্যাট্রিনের প্ল্যাটফর্মটি পাকা, ওয়াল বা বেড়াটি হচ্ছে ইটের গাঁথনি এবং চালাটি টিনের। শৌখিন ল্যাট্রিনের প্ল্যাটফর্ম পাকা, বেড়া অর্থাৎ ওয়ালটি ইটের গাঁথনি এবং চালটি হচ্ছে আরসিসি অর্থাৎ ঢালাই। আমরা প্রথমে বিলাস টয়লেট অর্থাৎ 2 নম্বর টয়লেটের প্ল্যাটফর্ম নির্মাণ কৌশলটি নিয়ে আলোচনা করব। এই প্ল্যাটফর্মটির ফাউন্ডেশনটা হবে 65 ইঞ্চি বাই 65 ইঞ্চি, অর্থাৎ চারিদিকে 65 ইঞ্চি করে আমরা দাগ দিয়ে নিই। তারপরে এটি 6 ইঞ্চি আমরা গর্ত করব এবং এই গর্তটার এই উইডথটা 12 ইঞ্চির মতো থাকলে ভালো। 12 ইঞ্চি করে চারিদিকে আমরা 6 ইঞ্চি করে গর্ত করে নিই। তারপর আমরা এরকম ভাবে 10 ইঞ্চি চওড়া করে ইটগুলো বিছিয়ে দিই। ইটগুলো বিছানোর সময় সুতো ধরে বিছাই, যেন এগুলো যেন স্ট্রেট অর্থাৎ খুবই সুন্দর সোজাসুজি থাকে এবং এইগুলোর মাঝে যেন ফাঁক থাকে। এই ফাঁকগুলোতে বালু সিমেন্টের যে মিশ্রণ, যাকে আমরা মশলা বলি, এই মশলাগুলো যেন এখানে ঢুকতে পারে। এবং এটা ইটগুলো বিছানোর আগে নিচে কিছু দুরমুজ করে নিই, দুরমুজ করে নিয়ে বালুতেই তারপরে ইটগুলো বিছে নেব। এই যে এভাবে আমরা সিমেন্ট বালু অর্থাৎ মশলা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি। তারপরে আমরা এরকম 5 ইঞ্চি ইট মাঝখানে নিয়েছি। এখন আমরা লক্ষ্য করব এখান থেকে এই ইটের মাথা পর্যন্ত দূরত্ব 5 ফিট অর্থাৎ 60 ইঞ্চি।
এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দূরত্ব 5 ফিট 60 ইঞ্চি, এবং এইখান থেকে এই কোণার যে দূরত্ব হবে, এই কোণা থেকে এই কোণার দূরত্ব সেম হবে। এখানে এই দুটো ইট মাটির নিচে থাকবে। তারপরে আমরা এরকম ইটগুলো গাঁথতে নেব। মাটির নিচে এই দেখেন দুটো ইট 10 ইঞ্চি যেটা প্ল্যাটফর্ম ছিল, মানে বেস, সেটার নিচে, তার উপরে 5 ইঞ্চি, এটা মাটির নিচে, মাটির উপরে 4টি ইট, 1 2 3 4, তার উপরে হবে 2.5 ইঞ্চি ঢালাই। এই 2.5 ইঞ্চি ঢালাই বালু সিমেন্ট বালু কোয়ার রেশিও হবে 1:2:4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালু, 4 ভাগ কোয়া। এবং এই দিক দিয়ে পিছনে পাইপটা চলে যাবে, অর্থাৎ গর্তের জন্য যে পাইপটা বের হবে, যাকে আমরা ডেলিভারি পাইপ বলি, এটার মাঝখান থেকে এইখানের দূরত্ব 18 ইঞ্চি হবে, আর দরজাটা এখানে থাকবে। পরের চিত্রে এটা আরো পরিষ্কার হবে। এই জায়গাটাকে আমরা নরম মাটি দিয়ে, হ্যাঁ, মাটিগুলো ঢিলা না, নরম মাটি দিয়ে, স্তরে স্তরে মাটি দিয়ে আমরা এগুলো কম্প্যাক্ট করব। প্রথমে এই রকম গাঁথি দিয়ে এর উপরে সিমেন্টিং করে, এভাবে সুন্দর গাঁথি দিয়ে এই জায়গাগুলো সিমেন্টিং করে, হ্যাঁ, ভালোভাবে সিমেন্টিং করে গাঁথি দিয়ে 7 দিনের জন্য রেখে দেব। 3-4 মিনিমাম 4-5 দিন রেখে দিতেই হবে। এই সময় বাড়িওয়ালাকে আমরা বলবো যেন এখানে পানি দেয়। প্রতিদিনে 3-4 বেলা করে যদি পানি দেয়, অথবা এখানে পানা দিয়ে যদি রেখে দেয়, তাহলে এগুলো খুবই শক্তিশালী হবে। 7 দিন পরে বা 5-6 দিন পরে যখন আমরা আসবো, তখন এখানে নরম মাটি দিয়ে এই জায়গাটা, নরম মাটি মানে ঝুরা মাটি, অর্থাৎ দলা মাটি না দিয়ে ঝুরা মাটি দিয়ে এটাকে ধীরে ধীরে একবার দেব, তারপরে কম্প্যাক্ট করব, আবার দেব, কম্প্যাক্ট করব, মানে দুর্মস করব। এখন যখন আমরা সাইফুনটা বসাবো, এই সাইফুনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সাইফুনে এখানে একটা ছিদ্র আছে, এই বরাবর একটা ছিদ্র আছে। এই ছিদ্রের উপরে পর্যন্ত পানি থাকতে হবে। এই ছিদ্র যদি উপরে থেকে যায় আর পানি যদি নিচে থাকে, তাহলে কিন্তু গন্ধ চলে আসবে। এই ছিদ্রটা আছে এই জায়গায়, সেই জন্য এই দাগ পর্যন্ত পানি রাখতে হবে। এখন আমরা দেখি এই জায়গাটা তৈরি এইভাবেই আছে, এখানে এরকম করে থাকলে এইটুকু পর্যন্ত পানি থাকে। কিন্তু আমরা, মানে আপনাদের অনেকেই, আমার ধারণা বেশিরভাগই আমার দেখা, যে এই জায়গাটা কেটে দেয়। আপনাদের কেটে দেওয়ার কারণটা হচ্ছে, এই বরাবর কেটে দিলে এই জায়গাটা পর্যন্ত মলটা সহজে চলে যায়, অর্থাৎ গুটা সহজে চলে যায়। আপনাদের ধারণা পানি থাকলে এখানে এসে মল বাধা খায় এবং মলটা যেতে চায় না। আসলে ধারণাটা ভুল। এই জায়গা পর্যন্ত যদি পানি থাকে, তাহলে মল তো পানির উপর ভেসে থাকে। মল যখন পানির উপর ভেসে থাকে, তখন মলটা সহজে এখান থেকে পাস হয়ে যায়। এটার আরেকটা সুবিধা, এই জায়গায় যখন পানি থাকে না, অর্থাৎ এটা কেটে দেন, এই জায়গায় যখন পানি থাকে না, এটা যখন শুকনা থাকে, তখন এই দিক দিয়ে মল যাওয়ার সময় আটালো মল, অর্থাৎ অ্যাসিডিক হওয়ার কারণে যে মলগুলো আটালো হয়ে যায়, এই মলগুলো আটকে যায়। আটকে গেলে গন্ধ আসার সুযোগ থেকে যায়। বরং পানি থাকলে আটালো মলটাও ভেসে থাকে, এটা উপর দিয়ে চলে যায়। এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হলো, এই জায়গা পর্যন্ত পানি থাকলে এই দাগের উপরে পানি থাকে, অর্থাৎ যেভাবেই বসান না কেন, আপনার দাগের উপরে অনেক পানি থাকে, অর্থাৎ গন্ধ আসার আর সুযোগ থাকে না। সেজন্য আপনাদের জন্য আমাদের নির্দেশনা যে এই জায়গাটা অনুগ্রহ করে কাটবেন না। আমরা পূর্বে বলেছি, এই জায়গাটা আমরা 7 দিন পরে, যখন এগুলো শক্ত হয়ে যাবে, 7 দিন পরে এসে আমরা এগুলো এখানে মাটি দেব, জুড়া মাটি, এবং এটাকে দুর্মুজ করব। এখানে আমরা তৈরি করার সময়, আমরা এখানে যেহেতু আমরা একটা দোকানে তৈরি করেছি, তাদের ওই যে ইটের ডাসগুলো দিয়েছি, কিন্তু আপনারা এখানে মাটি দেবেন। আর এখানে RCC খুঁটি দেবেন। এই খুঁটিগুলো গোল আমরা ধরেছি, গোলও দিতে পারে, চারকোনাও দিতে পারে। প্রথমেই যেহেতু খুঁটি নিয়ে আলোচনা, খুঁটি নিয়েই বলি। খুঁটিগুলো এমনভাবে দেবেন
যেন এখান থেকে এটার দূরত্ব, এখানে একটা খুঁটির পাশে একটা কাঠ থাকবে, কাঠের পাশে টিন থাকবে, এখানে যেন 3 ইঞ্চির বেশি না ফাঁকা থাকে। তাহলে খুঁটিটা কি আপনারা যদি বেশি মানে ডিপ করতে চান, তাহলে এখানে যে 10 ইঞ্চি ফাউন্ডেশন আছে, এই 10 ইঞ্চি ইটটাকে একটু ভেঙে দিতে হবে, না দিলে কিন্তু খুঁটিটা এখানে বসানো যাবে না। তা আপনাদের জন্য নির্দেশনা, যেন এখানে খুঁটি পরে যে হলো কাঠের তক্তা, তারপরে টিন, এটা দেওয়ার পরে যেন 3 ইঞ্চির বেশি যেন এই জায়গাটার গ্যাপ না হয়। আচ্ছা, দরজাটা হবে এই জায়গা থেকে, অর্থাৎ এই খুঁটির এখান থেকে এখানে পর্যন্ত 2.5 ফিট। তা 2.5 ফিট দরজাটা হলে আমরা প্যান এইদিকে বসবে, আর এখান থেকে প্যানটা এমন জায়গায় বসাবো, আগেই বলে দিয়েছিলাম যে এখান থেকে এই জায়গা পর্যন্ত 18 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব হবে 9 থেকে 10 ইঞ্চি, আর এখান থেকে এটার দূরত্ব হবে 9 থেকে 10 ইঞ্চি। আর আগেই তো বলা আছে এটার থেকে এটার দূরত্ব 5 ফিট, এটার দূরত্ব থেকে এটার দূরত্ব 5 ফিট। আর এই জায়গাটা আমাদের ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গায় কেউ ড্রাম বাইরে রাখতে পারে, আবার কেউ ড্রাম ভেতরে রাখতে পারে। যারা ভেতরে রাখবে তারা এখানে ইটের উপরে ইটটা প্লাস্টার করে দিয়ে সুন্দর করে পাটাতন তৈরি করে দেবেন, তার উপরে ড্রাম থাকবে, ড্রামে ট্যাপ থাকবে, ট্যাপের নিচে যেন বদনাটা সহজে যাতায়াত করা যায়, অর্থাৎ 6 ইঞ্চি ট্যাপের মাথা থেকে 6 ইঞ্চি উচ্চতা থাকলেই চলে। এই জায়গাটার ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে স্পেস থাকলে মহিলারা এবং অর্থাৎ আমাদের মা বোনরা এখানে এসে তাদের কাপড়টা চেঞ্জ করতে পারে। আমরা জানি মাসিককালীন সময়ে তারা যে নোংরা কাপড়গুলো, পুরাতন কাপড়গুলো পরিধান করে, সেগুলো নোংরা হয়ে যায়, সেগুলো এখানে এসে তারা ধুতে পারবে, নাড়ে দিতে পারবে শুকানোর জন্য, এবং এটা একটা নতুন একটা পরিধান করতে পারবে। অনেকে যাদের ঘর একটা, তারা এই টয়লেটে এসেও কাপড়টা চেঞ্জ করতে পারবে, অর্থাৎ তাদের নারীদের অনেক সুযোগ সুবিধার জন্যই এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। আপনি যদি এই প্যান্টটা মাঝখানে দেন, তাহলে সে এই সুযোগটা পাবে না, এদিকেও জায়গা নষ্ট, এদিকে জায়গা নষ্ট। সেজন্য আমাদের নির্দেশনা যে প্ল্যাটফর্মের ডান সাইডটা ফাঁকা থাকতে হবে, বাম দিকে প্যান বসবে, এবং এখান থেকে এখানে দূরত্ব 9 থেকে 10 ইঞ্চি, এখান থেকে 9 থেকে 10 ইঞ্চি, দরজাটা 2.5 ফিট। ঘর, গ্লাস এবং সুলভ টয়লেটের ঘর একই রকম। ঘরটা হবে, আগেই বলা আছে, এই যে এখানে 4টে ইট, এই 4টে ইটের কারণে যেহেতু ইটের সিমেন্ট গাঁথনি থাকে, এটা 12 ইঞ্চি থেকে 15 ইঞ্চির পর্যন্ত হয়। এখানে আমি আগেই বলে রাখছি এটা 2 ইঞ্চির কম না এবং 3 ইঞ্চির বেশি না, এই জায়গাটা যেন ফাঁকা থাকে। অনেক সময় এটা বেশি ফাঁকা থাকলে জায়গাটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু টিনের উচ্চতা আমাদের 6 ফিট, এটা 6 ফিট থাকবে, তার উপরে আমরা 6 থেকে 7 ইঞ্চি ফাঁকা রাখবো। এই ফাঁকাটার উদ্দেশ্য হলো, আর পিছনে 1 ইঞ্চি ফাঁকা রাখবো, 1 থেকে 1.5 ইঞ্চি। তাহলে এখানে যে ফাঁকাটা হলো, এখান দিয়ে বাতাস এই দিক দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ বাতাস চলাচল করবে, এবং এখানে আলো যাবে। বাতাস চলাচল করার কারণে দুটো সুবিধা, একটা হলো প্ল্যাটফর্মটা তাড়াতাড়ি শুকে যাবে, প্ল্যাটফর্ম যত তাড়াতাড়ি শুকে যাবে তত জীবাণুমুক্ত থাকবে, এবং প্ল্যাটফর্মে যত বাতাস এখানে চলাচল করবে, তাহলে মানুষ পায়খানা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর হচ্ছে আলো যদি যায়, আলো যাওয়ার দরকার, আলো গেলে সে তার নিরাপদ এবং তার কাজের জন্য সুবিধা হবে। যেখানে বিদ্যুৎ আছে সেখানে পরিবারগুলো নিজ উদ্যোগে টয়লেটের ভিতরে বিদ্যুতের ব্যবস্থা করতে পারে, সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ যারা যেন এখানে এত সুন্দর টয়লেট নির্মাণ করলো, তারা যেন এখানে একটা লাইটিংয়ের ব্যবস্থা করে, সে বিষয়ে তাদেরকে উৎসাহিত করা, এবং তারা যেন এই পরবর্তীতে এই কাজটি করে। এখন দেখেন, বিলাস টয়লেটে আমরা এইটুকু পর্যন্ত প্ল্যাটফর্ম করার জন্য বাজেট রেখেছি, কিন্তু কেউ যদি বলে যে আর একটু উচ্চতা করতে চাই, এখানে 5 ইঞ্চি ইটের গাঁথনি দিতে চায়, যেন টিনটা সহজে নষ্ট না হয়, সে এইটুকু করতে পারবে। এই 5 ইঞ্চি গাঁথনিটা সে দিতে পারবে। এই 5 ইঞ্চি গাঁথনিটা, এই যে আমি 5 ইঞ্চি বরাবর যে ইটটা রেখেছিলাম,
এই ইটের বরাবরটা দিয়ে দেবে। সেক্ষেত্রে যে কস্টটা আসবে, অর্থাৎ দাম, ইটের দাম বা আপনাদের মজুরির দাম, সিমেন্টের দাম, এটা অতিরিক্ত যোগ করতে হবে বাজেটের সাথে। এখানে হলো পানির ব্যবস্থা। আমাদের প্রতিটি টয়লেটের ভিতরেই, আমাদের 4 ধরনের টয়লেটের ভিতরেই ট্যাপযুক্ত, অর্থাৎ আমরা যেটাকে বলি সরাসরি মানে রানিং ওয়াটার, এই ফেসিলিটিসটা, এই ব্যবস্থাপনাটা থাকতে হবে। তা ব্যবস্থাপনাটা বিভিন্ন উপায়ে করা যেতে পারে বিলাস এবং সুলভ টয়লেটের জন্য। এখানে দেখেন যে একটা ড্রাম, সে ড্রাম কিনে এরকম পানি ট্যাপ লাগে আপনারা ব্যবস্থা করে দেবেন। এটা আমরা বাজেটে এই টাকাটা ধরেছি। এবং এই যে ইটটা আসলে এখানে এইভাবে থাকবে না, এটাকে প্লাস্টার করে সুন্দর একটা পাটাতন করে দিতে হবে। কেউ যদি এই প্লাস্টিক ড্রাম না নেয়, তারা 8 সিসি ড্রাম আপনারা বিক্রি করে দিতে পারেন। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে যে ড্রামটা বাইরে রাখবে, জায়গা তার আরো প্রশস্ত, জায়গা বেশি হবে, সেক্ষেত্রে সে কিন্তু এই ড্রামটা বাইরে রাখতে পারে, এরকম চিত্র মধ্যে বানাতে পারে। কিন্তু এখানে নির্দেশনা হচ্ছে এই 8 সিসি ড্রাম দিতে হবে। এখানে যদি প্লাস্টিক ড্রামটা এখানে দেন, তাহলে রোদে এটা নষ্ট হয়ে যাবে। আবার কেউ এটা পার্মানেন্টলি ভাবে এরকম 8 সিসি বা ইটের গাঁথনি দিয়ে একটা ওয়াটার ড্রাম করতে পারে, পানি রাখার পাত্র করতে পারে। টয়লেটের গর্ত নির্মাণ কৌশল। গর্ত নির্মাণ কৌশলটা কিরকম হবে? আমরা এই জায়গাটা নিয়ে আগেই পূর্বে আলোচনা করেছি। এখানে আমাদের 2 গর্ত বিশিষ্ট টয়লেট করতে হবে, যা আমরা ভিডিওতে দেখেছি। দেখেন এখানে একটা গর্ত এরকম মুখ দিয়ে বন্ধ থাকবে, আরেকটা গর্ত খোলা থাকবে। যে গর্ত এখানে টি দিয়ে এইভাবে সংযোগ করে দিতে হবে, এদিকে একটা, এদিকে একটা, একটার মুখ এইভাবে বন্ধ থাকবে। এই বন্ধগুলো এরকম টির ক্যাপ পাওয়া যায়, এই ক্যাপটাও দিয়ে, এগুলো ক্যাপ দিয়ে আপনারা করতে পারেন। কিন্তু এখানে নির্দেশনা টি দিয়ে করতে পারেন। টির পরিবর্তেও আপনারা এখানে ওয়াই রকম পাওয়া যায়, হ্যাঁ, করতে পারবেন। কিন্তু 2টি গর্তের সাথে, একটি গর্তের সাথে আরেকটি গর্ত সংযোগ দিতে পারবেন না। এখানে নিয়ম হলো, যেটা ভিডিওতে দেখেছেন, এক গর্ত বদ্ধ থাকবে, আরেক গর্ত খোলা থাকবে। এক গর্তর মল ভরে গেলে ওই গর্তটা খুলে দিতে হবে, এই গর্তটা তখন বন্ধ করে দিতে হবে। এখন নির্দেশনা আরেকটি হলো, এই 2টো গর্তের মধ্যে কমপক্ষে 3 ফিট দূরত্ব থাকতে হবে। আচ্ছা, গর্তটা আমরা কিভাবে করব? এখানে চিত্রটা দেখেন, এখানে 5টা রিং, 1 2 3 4 5, 5টা রিং এর মধ্যে নিচের রিংটা বাদে 2টো রিংয়ের ছিদ্র থাকতে হবে। তারপরের উপরে রিংটা ছিদ্র থাকবে না, তার উপরে রিংটা এরকম। এই রিংটা এখানে দেখেন গোল, যেখানে ডেলিভারি পাইপ এখানে এসে ঢুকবে। এখান থেকে এখানে দূরত্ব হলো 6 ইঞ্চি, মাটির উপর থেকে এটা 6 ইঞ্চি থাকবে। অর্থাৎ মল যখন এখানে এসে জমা হবে, তখনই কিন্তু তার ল্যাট্রিনটা ভরে যাচ্ছে, তখন সে একটা সিগন্যাল পাবে, তখন খুলে কিছু খালি জায়গা থাকবে, এই খালি জায়গাতে সে মাটি ভরাট করে এটা ঢেকে দেবে এবং পরের পিঠটা সে খুলে দেবে। আর এই পিঠের চারিদিকে দেখেন, এইদিকে এরকম করে ফাঁকা থাকবে, এই ফাঁকার মধ্যেই আমরা এই জায়গাগুলোতে বালু দেবো। এটা মিনিমাম 6 ইঞ্চি হতে হবে, 6 ইঞ্চির বেশি হলে ভালো। এখন প্রশ্ন হলো, কেন আমরা ছিদ্রযুক্ত রিং করব, আবার কেনই বা বালু দেব? আমরা যখন ছিদ্রযুক্ত রিং করলে কি হয়, না করলে কি হয়? আমাদের এই ল্যাট্রিনে গর্তে দেখেন, এখানে আপনারা আগের থেকে এই জায়গাগুলোতে কোনো সিমেন্টিং করতেন না, অর্থাৎ সিমেন্ট দিয়ে এগুলো বন্ধ করে দিতেন না। তাহলে কি হতো, এই দিক দিয়ে পানিটা চলে যেত, এই যে এই দিক দিয়ে পানিটা চলে যেত। কিন্তু পানি বেশি যদি চলে না যায়, তাহলে এই ল্যাট্রিনটা পানি দিয়ে বেশি পূর্ণ হবে। আমাদের ল্যাট্রিনটা এখন পাকা ল্যাট্রিন হচ্ছে, সিরামিক প্যান থাকতেছে, প্ল্যাটফর্ম পাকা, অর্থাৎ মানুষ বেশি পানি ব্যবহার করবে। এই পানিটা যদি সহজে চলে না যায়, তাহলে ল্যাট্রিনটা তো শুধু পানি দিয়েই ভরতে হবে। আর একটা জেনে রাখুন, আমাদের গুয়েও পানির পরিমাণ বেশি, অর্থাৎ গুয়ে চেয়ে পানির পরিমাণ বেশি। পানিটা যাওয়ার বুদ্ধি না করলে ল্যাট্রিনটা তাড়াতাড়ি ভরে যাবে। আবার যদি এদিকে যদি বালু থাকে, এই এঁটেল মাটি যুক্ত জায়গাগুলোতে বিশেষ করে যদি বালু থাকে, তাহলে বালুটা আবার পানিটা চুয়ে নেবে, তাহলে ল্যাট্রিনটা
তাড়াতাড়ি পানিটা সরে যাবে এবং ল্যাট্রিনটা দেরিতে ভরবে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ল্যাট্রিনে বালু থাকলে যখন এই বালুর মধ্য দিয়ে এই নোংরা পানিগুলো যায়, তখন বালুর মাঝখানে এই একটা আরেক ধরনের ব্যাকটেরিয়া জন্মে যে এই জীবাণুগুলোকে খেয়ে ফেলে, অর্থাৎ পানিগুলো পরিশোধন হয়ে যায়। তখন নিকটে কোনো টিউবওয়েল থাকলে এই টিউবওয়েলের পানিকে সে দূষণ করে না। আপনারা জানেন যে পিট থেকে, অর্থাৎ গর্ত থেকে, ল্যাট্রিনের গর্ত থেকে একটা টিউবওয়েলের দূরত্ব 30 ফিট হতে হয়, কিন্তু বাস্তবে আমাদের গ্রামীণ অঞ্চলে এই 30 ফিটের মধ্যে 10 ফিটের মধ্যে 15 ফিটের মধ্যেই টিউবওয়েল পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আমরা গর্তটা টিউবওয়েলের কাছাকাছি করি, তাহলে টিউবওয়েলের বিশুদ্ধ পানিটা দূষিত হয়ে যাবে। আবার যদি আমরা চারিদিকে পিটের বালু দেই, তাহলে এই পানিটা আর দূষণ হবে না। তাহলে ছিদ্রযুক্ত রিং এবং চারিদিকে বালি দেওয়ার সুবিধাটা হচ্ছে রিং গর্তটা দেরিতে ভরবে, আরেকটা হচ্ছে টিউবওয়েলের বা নলকূপের পানিকে দূষণ করবে না। অনেকেই মনে করেন যে ছিদ্রযুক্ত রিং থাকলে বর্ষার পানি এখানে বেশি ঢুকে এটা পূর্ণ হয়ে যাবে। আসলে এই ধারণাটা ভুল। বর্ষার পানি ছিদ্র না থাকলেও এখানে দিয়ে যদি ওয়াটার টেবিল উপরে ওঠে, তাহলে এমনি এখানে উপরে উঠবে। আবার ওয়াটার টেবিল মানে পানির তল নিচে নেমে গেলে অটোমেটিক্যালি পানি নিচে নেমে যাবে। বরং ছিদ্র এবং বালু থাকলে এটা সহজেই তাড়াতাড়ি নেমে যাবে। তাই আমাদের প্রকল্পের নির্দেশনা হচ্ছে 5টা রিংয়ের বেশি রিং দেওয়া যাবে না, এবং 2টো রিং ছিদ্রযুক্ত থাকতে হবে, যেটা নিচ থেকে 2 নম্বর এবং 3 নম্বর। আরেকটি নির্দেশনা, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ল্যাট্রিনে এর পিটে কোনো গ্যাস পাইপ দেওয়া যাবে না। কেন গ্যাস পাইপ দেওয়া যাবে না? এটির উত্তর, সেপটিক ট্যাঙ্কযুক্ত ল্যাট্রিনে কোনো ছিদ্র থাকে না, চারিদিকে প্লাস্টার এবং নিট ফিনিশিং থাকে। আজকে যদি যে গ্যাস 10 হয়, কালকে 20 হবে, পরের দিন 30 হবে, তারপরের দিন 40, এভাবে প্রচুর গ্যাস জমা হয়ে একটা সময় বাস্ট হয়ে যায়। কিন্তু পিট ল্যাট্রিনে আজকে যদি 10 গ্যাস হয়, আগামী দিনে এই 10 গ্যাসকে আপনি খুঁজে পাবেন না, এটা ছিদ্র দিয়ে চলে যায়, অর্থাৎ এখানে কোনো গ্যাস জমা হয় না। এটাও একটা ছিদ্রযুক্ত রিংয়ের সুবিধা। তাহলে গ্যাস জমা না হলে আমরা কেন গ্যাস পাইপ দেব? বরং গ্যাস পাইপ দিলে এদিক দিয়ে যাতায়াতের অসুবিধা, এমনি দাম তো লাগেই, যাতায়াতের অসুবিধা হচ্ছে, দাম লাগে, এবং এটা একটা অবস্ট্রাকল মানে চলাচলের বিঘ্নতা সৃষ্টি করে। তাহলে আমাদের পিটে, আমাদের যে প্রকল্পের যে ল্যাট্রিনের পিটগুলো বা গর্তগুলো তৈরি করা হবে, সেখানে কোনো গ্যাস পাইপ দেওয়া যাবে না। এটি আরেকটি গুরুত্বপূর্ণ, দেখেন আমরা বলেছি যে এটি মাটি থেকে 6 ইঞ্চি উপরে থাকবে। মাটি থেকে 6 ইঞ্চি যখন উপরে থাকবে, যেমন এই চিত্রটাতে যেমন বলা হয়েছে যে মাটি থেকে 6 ইঞ্চি উপরে আসে, 6 ইঞ্চি উপরে থাকলে এদিক দিয়ে যদি আমি ছলক করে দিই, তাহলে বৃষ্টির পানিটা ঢুকবে না। আবার এখান দিয়ে কিন্তু আমাদের যাতায়াতের একটা সুবিধা হচ্ছে। দেখেন এখানে এই যে 6 ইঞ্চিগুলো আমরা সুলভ করে দিয়েছি, এই 6 ইঞ্চি থেকে সুলভ করে দিয়েছি, এবং এখানে কোনো গ্যাস পাইপ নাই। তাহলে আমরা এখানে একটা মরিচের গাছের টব, বেগুনের গাছের টব বা ফুলের গাছের টব লাগাতে পারি। আর এইদিকে যে এটা একটু খোলা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, এই জায়গাটা যদি আমরা মাটি দিয়ে ঢেকে দেই, তাহলে এই জায়গাটা দিয়ে হাঁটতে সুবিধা হবে, অর্থাৎ জায়গাটা নষ্ট হচ্ছে না। যেহেতু গ্রামীণ অঞ্চলে জায়গার অভাব, তাই জায়গাটা নষ্ট করা যাবে না। আপনাদের কিছু চিত্র দেখাই। এখান থেকে এটা 3 ফিট হতে হবে, যদিও এটা 3 ফিটের মনে হচ্ছে কম, কিন্তু এটা 3 ফিট হতে হবে। দেখেন এখানে সবজির বাগান করতেছে, এটা যদি এখন মাটি দিয়ে আরো একটু ঢেকে এরকম করে সুলভ করে দেওয়া যায়, আর এদিকে সবজির বাগান করা যায়, এখানে যদি 2টা ফুলের মানে মরিচের গাছের টব লাগানো হয়, এখানে যদি মরিচের গাছের টব লাগানো হয়, তাহলে এই জায়গাটা কি ব্যবহার করা হচ্ছে না? তাহলে জায়গাটা তো নষ্ট হচ্ছে না। এই যে এই জায়গাটায় যদি মাটি দিয়ে এগুলো ঢেকে রাখা হয়, এরকম করা যায়, তাহলে এই দিক দিয়ে তো মানুষ চলাচল করতে পারবে, তাহলে তো জায়গা নষ্ট হলো না। বা এই জায়গায় তো বেড়া দিয়ে সে তো একটা বাগান করতে পারে। এই দেখেন এই বাড়ি আর এই বাড়ির রাস্তা হলো এই দিক দিয়ে, এই রাস্তাটা যদি এদিক দিয়ে হয়, তাহলে আমি যদি এই জায়গাটা যদি মাটি দেই, এই জায়গাটা মাটি দেই, তাহলে আমার এই গর্তটা অর্থাৎ পিটটাও সুন্দর থাকে, মলগুলো নিরাপদ থাকে,
অর্থাৎ গু ব্যবস্থাপনা ভালোভাবে হচ্ছে এবং এই দিক দিয়ে মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে, তাহলে তো জায়গা নষ্ট হচ্ছে না। এটা আরেকটু ইম্পর্টেন্ট, এটা একটা ইন্ডিয়ান মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেওয়া, তারাও এরকম ল্যাট্রিন তৈরি করতেছে, তাদের ছিদ্রগুলো আরো বড়। তাহলে আমরা কেন ছিদ্র করব না? যত ছিদ্র করা যায় ততই ল্যাট্রিনটা তাড়াতাড়ি ভরবে না, পানিগুলো দ্রুত পাস করবে। এখন কেউ কোনো বড় লোক বা ধনী লোক যদি বলতেছে যে আমি আরসিসি রিং নেব না, মানে সেক্ষেত্রে সে ইটের দিয়ে বানাতে চায়, সে ইটের দিয়ে বানাতে পারবে। ইটের দিয়ে বানালে কিন্তু দুটো বানাতে হবে, এরকম দুটো ইটের দিয়ে বানালো, এরকম ছিদ্র দিতে হবে, নিচে কিন্তু প্লাস্টার করা যাবে না, ইটের গাঁথনি করা যাবে না, অর্থাৎ সেপটিক ট্যাঙ্ক করা যাবে না। সেপটিক ট্যাঙ্কের পরিবর্তে এরকম দুটো সে ইটের গাঁথনি দিয়ে পিট করতে পারে। একটা ভরে গেলে সে আরেকটা চালু করবে, আরেকটা ভরে গেলে আরেকটা চালু করবে, এবং এই ভিডিওর মতন এইটাকে যখন সার হয়ে যাবে, এই সারগুলো বা যেটাকে ফার্টিলাইজার, এগুলো সে ব্যবহার করতে পারবে। 2 বছর পর 18 মাস পর এইগুলো সার হয়ে যায়। টয়লেটের গর্ত নির্মাণ কৌশলের উপসংহারে এইটুকুই বলতে চাই যে আপনারা যে গর্তটা তৈরি করবেন সে গর্তে 5টা রিং দেবেন, এবং 5টা রিংস অর্থ হচ্ছে 5 ফিট। এই 5 ফিটের বেশি গভীরতা করা যাবে না। যদি ল্যাট্রিনটি রিংগুলো যদি 2 ফিট বা 1.5 ফিটের হয়, ওই হিসাবেই আপনারা হিসাব করবেন, যা যেন 5 ফিটের অধিক না হয়। 5 ফিটের বেশি হলে তা নিচের পানিকে দূষণ করবে। আমরা ল্যাট্রিনের চারিদিকে এবং নিচে কমপক্ষে 6 ইঞ্চি করে বালু দেব, আর ল্যাট্রিনের এক গর্ত থেকে আরেক গর্তের দূরত্ব কমপক্ষে 3 ফিট থাকতে হবে। প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ব্যবস্থা। যদি কোনো পরিবারে প্রতিবন্ধী এবং বয়স্করা থাকে, তাদের জন্য আপনারা এই পরামর্শ দিতে পারেন এবং আপনাদের কাছে এই জিনিসগুলো রাখতে পারেন যে আরএফএল বা অন্যান্য প্লাস্টিক কোম্পানির যে চেয়ারগুলো আছে, এই চেয়ারগুলো আপনারা রাখতে পারেন। এগুলো 750 টাকা করে। এই চেয়ারগুলো কিনে নিয়েও তারা উপকার পাবে, কারণ এখানে বসে প্রতিবন্ধী, গর্ভবতী মা বোনেরা এবং বয়স্ক লোকেরাও এখানে বসে সহজেই আরামে তাদের শৌচ কাজ করতে পারবে। আবার কেউ কেউ চাইলে এটা আরএফএল কোম্পানি এবং অন্যান্য কোম্পানিরও পাওয়া যায়, তারা এই ধরনের কমোড নিয়ে যেতে পারবে, হাই কমোড, যেটা এই আমাদের ফ্ল্যাট যে প্যান আছে, এই প্যানের উপর বসেও এটা পায়খানা করা যাবে, আবার এটা দূরেও রাখা যাবে। আর প্রতিবন্ধীদের জন্য যখন আমরা শোভন অথবা শৌখিন ল্যাট্রিন তৈরি করব, তখন আমরা যদি ওয়ালের সাথে এরকম হ্যান্ডেল করে দিই, তাহলে তারা এইভাবে ধরে এটা কিন্তু উপরে উঠতে পারবে। আবার যদি এই বিলাস টয়লেটে এরকম যেহেতু পাকা অর্থাৎ এই ওয়াল নেই, সেহেতু তারা উপর থেকে দড়ি ঝুলে রাখলে এই দড়ি ধরেও কিন্তু তারা উপরে উঠতে পারে। আমরা স্যানিটেশন ক্যাটালগে আমাদের যে 4টি টয়লেট সুলভ, বিলাস, শোভন, শৌখিন টয়লেটের সম্ভাব্য মূল্য তালিকা দিয়েছি। আমরা এখন 2 গর্ত বিশিষ্ট বিলাস টয়লেটের সম্ভাব্য মূল্য নিয়ে আলোচনা করছি। আমরা এই জায়গাতে একটি বিলাস টয়লেট নির্মাণ করতে কি কি উপকরণ লাগে সেগুলোর নাম আমরা লিখেছি। এখানে এই উপকরণগুলোর পরিমাণ লিখেছি, এটা আমাদের নির্দিষ্ট, কিন্তু মূল্য তালিকাগুলো আমরা 78টি উপজেলা থেকে সংগ্রহ করে একটি গড় মূল্য তালিকা দিয়ে আমরা এই বিলাস ল্যাট্রিনের সম্ভাব্য মূল্য 22,000 টাকা নির্ধারণ করেছি। এই মূল্য তালিকাগুলো স্থানভেদে কিছু পরিবর্তন হতে পারে, সেই জন্য আমরা বলে দিয়েছি আমাদের স্যানিটেশন ক্যাটালগে আমরা বলে দিয়েছি মূল্য 5 থেকে 10% বৃদ্ধি হতে পারে। আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে প্ল্যাটফর্ম তৈরির জন্য মিস্ত্রি ও সহযোগী খরচ 2,000 টাকা। অর্থাৎ একটি বিলাস ল্যাট্রিনের প্ল্যাটফর্ম তৈরির জন্য মিস্ত্রি ও সহযোগী খরচ 2,000 টাকা। যদি আমরা 3টি বিলাস টয়লেট কাছাকাছি অর্থাৎ একটি গ্রামে যদি অর্ডার পাই,
সেক্ষেত্রে যদি নির্মাণ করি তাহলে দেখি কত টাকা লাগে এবং কত টাকা লাভ হয়। আমাদের একজন মিস্ত্রি এবং একজন যোগানদার অর্থাৎ সহযোগী একদিনে এরকম 3টা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। একদিনে 3টা প্ল্যাটফর্ম তৈরি করার পর বাড়ির মালিক যদি এটা 5-6 দিন ধরে কিউরিং অর্থাৎ পানি দেয় তাহলে এটা শক্তিশালী হবে। 7 দিন পরে যে যদি তারা এটাকে ফিনিশিং অর্থাৎ মাটি ভরাট করে তারপরে স্ল্যাব সেটিং করে এটাকে যদি ফিনিশিং দেয় তাহলে একদিনে এটা সম্ভব। ঘরের জন্য আমরা ঘর তৈরির জন্য কাঠ, বেড়া এবং মিস্ত্রি খরচ আমরা আলাদা রেখেছি। অর্থাৎ আমরা এই শুধু প্ল্যাটফর্ম 3টি করার জন্য আমরা দেখতেছি যে একজন মিস্ত্রি এবং একজন যোগানদার হলে, এই 2জন মিস্ত্রি ও 2জন যোগানদার হলেই এই 3টা প্ল্যাটফর্ম করা সম্ভব। 2জন মিস্ত্রি খরচ 600 × 2 1200, যোগানদার খরচ 400 × 2 800, অর্থাৎ 2000 টাকা। সেখানে যদি তাদেরকে আরো 400 টাকা বকশিস দেওয়া হয় তাহলে এটা সহজেই করা সম্ভব। সেক্ষেত্রে 3টি প্ল্যাটফর্ম করতে খরচ হবে 2400 টাকা, কিন্তু 3টি প্ল্যাটফর্মের তৈরি খরচের জন্য পাবে 6000 টাকা, অর্থাৎ এখানে 3600 টাকা থেকে যাবে। পার বিলাস টয়লেটের জন্য প্ল্যাটফর্মের জন্য 1200 টাকা তার লাভ থাকবে। এবং একই সঙ্গে পরিবহন কষ্ট এখানে আমরা 800 পরিবহন কস্ট 800 এবং 400 অর্থাৎ 1200 টাকা ধরেছি। এই ক্ষেত্রেও একটু লাভ থেকে যায় এবং রাজমিস্ত্রি খরচটাও থেকেও একটু থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তার একটা সন্তুষ্টজনক লাভ থাকে। কিন্তু সত্য হচ্ছে একটি টয়লেটের বিবেচনা করলে এই লাভটা থাকবে না, কিন্তু কমপক্ষে 3টি টয়লেটের বিবেচনা করলে এই লাভটা ভালো থেকে যায়। শোভন টয়লেট, বিলাস টয়লেট ও শোভন টয়লেটের মধ্যে পার্থক্য হচ্ছে বিলাস টয়লেটের প্ল্যাটফর্মটা পাকা কিন্তু এই ওয়ালটা হচ্ছে টিনের, কিন্তু এখানে যখন ওয়ালটাই হচ্ছে ইটের গাঁথুনি তখনই এটা হয়ে যাচ্ছে শোভন টয়লেট। শোভন টয়লেটগুলো ঘরের ভেতর এবং ঘরের বাইরে হতে পারে এবং ভেতরে এখানে ড্রাম দিয়ে অথবা আরসিসি ড্রামের পানির রানিং ওয়াটার ব্যবস্থা করতে হবে, অথবা এখানে পাইপ দিয়েও পানির ব্যবস্থা করানো যেতে পারে। শৌখিন টয়লেটের সাথে শোভন টয়লেটের পার্থক্য হচ্ছে শোভন টয়লেটের চালটা হচ্ছে টিনের, কিন্তু শৌখিন টয়লেটের চালটা হচ্ছে আরসিসি অর্থাৎ ঢালাই। এই আরসিসি এবং ঢালাই করার কারণেই এটা শৌখিন টয়লেট। এর উপরে আমরা রানিং ওয়াটারের জন্য ওভারহেড ড্রাম রাখতে পারি, সেটা দিয়ে এখানে পানি সাপ্লাই দিতে পারি এবং এটার পাশাপাশি গোসলখানাও করতে পারি। এটা ঘরের ভিতর এবং বাইরে হতে পারে। আমরা প্রথম যে টয়লেটটির নাম বলেছিলাম সেই টয়লেটের নাম হচ্ছে সুলভ টয়লেট। সুলভ এবং বিলাস টয়লেট দেখতে একই রকম, কিন্তু তাদের প্ল্যাটফর্ম তৈরি বা নির্মাণ কৌশলটা ভিন্ন। আমরা বিলাস টয়লেটের প্ল্যাটফর্মটা তৈরি করেছিলাম ইটের গাঁথুনি দিয়ে, কিন্তু এটা হবে হলো ঢালাই। এখানে আমরা যদি এটা 5 ফিট বাই 5 ফিট করে নেওয়া হয়েছে একটা মাটির ভিটি, এখানে 2 ইঞ্চি ফাঁকা রাখা আছে, 2 ইঞ্চি ফাঁকা, এবং এই 2 ইঞ্চি ফাঁকাটার মধ্য দিয়ে যদি আমরা তার দেওয়া হয়েছে 12 নম্বর তার, এর মাঝে যদি আমরা এখন ঢালাই দেই অর্থাৎ বালু সিমেন্ট 1 ভাগ, 2 ভাগ বালু, 4 ভাগ খোয়ার মিশ্রণ করে যদি ঢালাই দেই তাহলে এটা একটা ঢালাইয়ের বক্সের মতো হয়ে প্ল্যাটফর্ম হয়ে যাবে। তখনই এই ল্যাট্রিনটার নাম হবে সুলভ টয়লেট। এটি একটি সুলভ টয়লেটের চিত্র, সেটা দেখতে একদম বিলাস টয়লেটের মতো। টয়লেটটা কোথায় নির্মাণ হবে? আমরা সাধারণত আপনাদেরকে বলছি আপনারা বাড়ির মালিককে সবসময় এই উপদেশে দেবেন, এই ধরনের এইভাবেই তাদেরকে উদ্বুদ্ধ করবেন যেন ল্যাট্রিনগুলো যেন ঘরের ভিতরে করে। ঘরের সাথে অ্যাটাচড হলে 2 ধরনের উপকার পাওয়া যায়। প্রথম উপকার হচ্ছে নারীরা সাধারণত রাতে দূরে ল্যাট্রিন থাকার কারণে ল্যাট্রিন ব্যবহার করে না, অর্থাৎ প্রস্রাব এবং পায়খানা চেপে রাখে, সেটা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে যদি টয়লেটটা অ্যাটাচড হয় তাহলে তারা নির্ভয়ে নিরাপদে এই টয়লেটটা রাতেও ব্যবহার করতে পারে।
আর 2 নম্বর হচ্ছে টয়লেটটা সবসময় পরিষ্কার থাকে, যেহেতু ঘরের ভিতর সেহেতু এটা সবসময় পরিষ্কার রাখে। ইভেন কি এখানে স্যান্ডেল রাখে, বাইরে থেকে কেউ আসলে জুতা খুলে এই স্যান্ডেল পরে ল্যাট্রিনটি ব্যবহার করে, অর্থাৎ ল্যাট্রিনটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটু আরেকটি অ্যাটাচ টয়লেটের ছবি। যদি অ্যাটাচ না করা যায় তাহলে বারান্দা করলেই ওই একই ধরনের সুবিধা পাওয়া যায়। এটিও একটি বারান্দায় করছে, এটিও একটি টয়লেট, খুবই সুন্দর। যদি একান্তে এখানে একটা বারান্দার ঘর আছে, যদি বারান্দায় যদি একান্তে করা না যায় তাহলে বারান্দার নিচেও করলেও অনেকটা একই রকম সুবিধা থেকে যায়। গোসলখানা, আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা গোসলখানার জন্য লোন দিতে পারবো। অর্থাৎ এখানে যখন বিলাস টয়লেট বা সুলভ টয়লেট তৈরি করলো, তখন কিন্তু এর সাথেও অ্যাটাচ করে একটা গোসলখানা তৈরি করতে পারবে। গোসলখানা খুবই প্রয়োজন। যখন শোভন এবং শৌখিন টয়লেট করে তখনও কিন্তু একটা অ্যাটাচ গোসলখানা করা যায়। এটা মাঝখানে এটা ওয়াল না দিলেও চলতো, দিলে আরো ভালো। নলকূপের প্ল্যাটফর্ম ও পানি, আমাদের এই প্রকল্পের মাধ্যমে নলকূপের প্ল্যাটফর্মের জন্য ঋণ দেওয়া হবে এবং এটা পানি নিষ্কাশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত গ্রামে দেখেছি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, সেই জন্য এই জায়গাটা নোংরা হয়ে থাকে এবং জলাবদ্ধ হয়ে থাকে, যা পরিবেশের এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি এবং ঝুঁকিও সৃষ্টি করে। সেক্ষেত্রে যদি আমরা ল্যাট্রিনের মতো করে যদি এখানে 5টা রিং দিয়ে একটা পেট তৈরি করে দেই, তাহলে পানিটা অনায়াসে নিষ্কাশন হবে এবং পানিটা পরিশোধন হয়ে নিচের পানিতে জমা হবে, সেটা পরিবেশের জন্য আরো ভালো। পানি সরবরাহ পাইপ লাইন, আমাদের এই প্রকল্পের মাধ্যমে গোসলখানায় নির্মাণ যেমন করা যাবে, তেমনি গোসলখানা, রান্নাঘর এবং টয়লেটের রানিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য এরকম ওভারহেড তৈরি করা যাবে। কয়েকটা পরিবার মিলে এখানে একটা যদি এরকম ওভারহেড তৈরি করে, তাহলে এখান থেকে তারা পানি নিয়ে গোসলখানা, রান্নাঘর, তারপরে হাত ধোয়ার ডিভাইসে, টয়লেটে এই পানিটা তারা সরবরাহ করতে পারবে। আবার কেউ যদি যখন শৌখিন টয়লেট করলো, শৌখিন টয়লেটে করেও এখানে ওই রকম ওভারহেড ট্যাঙ্ক না তৈরি করে এই ছাদের উপরেও কিন্তু তারা এটা করতে পারে। এছাড়াও তারা বাড়ির সাথে বা অন্য জায়গায় এই ওভারহেড ট্যাঙ্ক করে এরকম তারা টয়লেটে বা গোসলখানায় পানি নিতে পারবে, যেটা এই প্রকল্প থেকেও ঋণ সহায়তা দেওয়া হবে। স্থানীয় উদ্যোক্তার দোকান কেমন হওয়া উচিত বা কেমন হওয়া দরকার? আমরা জানি একটি টয়লেট নির্মাণ করতে অনেকগুলো নির্মাণ সামগ্রী দরকার। যদি টয়লেটের সবগুলো নির্মাণ উপকরণ আমাদের দোকানে থাকে তাহলে বেশ কয়েকটি উপকার পাওয়া যায়। 1 নম্বর, অতি দ্রুত আপনারা টয়লেটটি নির্মাণ করতে পারবেন। মালামাল ক্রয়ের জন্য এ দোকান থেকে ও দোকান ঘুরতে হবে না। 2 নম্বর, উপকরণগুলো পাইকারি কিনে খুচরা বিক্রি করলে আপনাদের প্রতিটি উপকরণ থেকে অল্প অল্প করে লাভ হবে। এর ফলে একটা সর্বমোট একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আবার যদি আপনারা আপনাদের দোকানের সামনে একটি প্রদর্শনী টয়লেট নির্মাণ করেন, অর্থাৎ বিলাস টয়লেটটি, তাহলে আপনি সহজে ক্রেতাকে বোঝাতে পারবেন, যেমন টয়লেটটির প্ল্যাটফর্মটির সুবিধাগুলো, গর্ত কিভাবে নির্মাণ করতে হবে এবং এইভাবে নির্মাণ করলে এই সুবিধাগুলো, যেমন এটা দেরিতে ভরবে, নলকূপের পানি দূষণ করবে না ইত্যাদি। এই ধরনের দোকানকে আমরা ওয়ান স্টপ শপ বলি। ওয়ান স্টপ শপ মানে একটি টয়লেট নির্মাণের জন্য যত সামগ্রী সবগুলোই আপনার দোকানে পাওয়া যায়, অর্থাৎ টিন, কাঠ, তারপরে ইট, সিমেন্ট, বালু, সিরামিক প্যান, সাইপুন, পাইপ, রিং ইত্যাদি। ধন্যবাদ।